এমির আর আইদিন মুখে মাস্ক ও পরনে শীতের জ্যাকেট ও ঢোলা ট্রাউজার জড়িয়ে চোরের মতো খান বাসার সামনে দাঁড়ালো। ওদের এই এক্সক্লুসিভ গাড়িগুলো দাঁড়ানো রয়েছে খানবাড়ি থেকে একটু দূরে। খানবাড়ির শ্যাওলা পড়া পাঁচিল ও জং ধরা লোহার গেট দিয়ে উকিঝুঁকি করছে। এর মধ্যেই উকি দিতে দিতে এমির ফিসফিস করে আইদিনকে বলে উঠল, আইদিন ব্রো, আর ইউ শিওর এটা আমাদের শ্বশুরবাড়ি? কথাটা শোনা মাত্রই আইদিন ভ্রু কুঁচকে বলে উঠল, এই শ্বশুর বাড়িটা আবার কি? আরে ইনলসকে বাংলায় শ্বশুরবাড়ি বলে। বাংলায় তো শিখলি কবে তুই? বাংলাদেশে আসলাম তো 24 আওয়ার্সের মধ্যেই এত কিছু। আইদিনের কথা শেষ হতেই এমির চোখ মুখ কুঁচকে শব্দ করে বলে উঠল, আরে আইদিন ব্রো, ধুর, আবার সেকেন্ড গার্লফ্রেন্ডের হেল্প নিয়েছি। তোর সেকেন্ড গার্লফ্রেন্ড আবার কে? উফ, শুধু আমার নাকি, আমাদের সবার গার্লফ্রেন্ড শ্রী। এবার বলো, আমরা কি ঠিক জায়গায়? এমিরের কথা শেষ হতেই আইদিন লোহার গেটটা থেকে উকি দিতে দিতে বলল, আরে নিকোলাই তো এই অ্যাড্রেসই দিল। এটা হাউস নাকি হন্টেড ওল্ড মটারেজ? আল্লাহ! কথাটা শোনা মাত্রই এমিরের চোখ বড় বড় হয়ে গেল। কথাটা শুনে মনে হয় একটু ভয় পেল। এরপর একটু ঢোক গিলেই বলে উঠল, আইদিন ব্রো, তুমি শিওর যে আমরা ঠিক লোকেশনে আসছি? দেখো না, আশেপাশে কেমন যেন। এমিরের কথা শেষে আইদিন কিছু বলতে যাবে তার আগেই এই নির্জন পরিবেশে রাস্তার কিছু নেড়ি কুকুর তাদের পেছনে ঘেউ ঘেউ করে উঠল। যা ওই দুজনের কানে গেল, তবুও পাত্তা দিল না। খানবাড়ির গেটে যেন ঝুঁকে পড়ছে, যদি এক পলক তার রমণীদের দেখতে পারে সেই আশায়। কিন্তু প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল, তবুও কোনো একটা মানুষের দেখা পাওয়া যাচ্ছে না এই বাড়িতে। এর মধ্যে কুকুরগুলো আবার ঘেউ ঘেউ করলো। তৎক্ষণাৎ এমির পেছন ফিরে কুকুরগুলোকে হাসি মুখ নিয়ে হাত নাড়িয়ে বলে উঠল, হাই বেবস, এটা আমার উডবি শ্বশুরবাড়ি। এখানে তোমার আরেক মম থাকে। আয়দিনের চোখ খানবাড়ির দিকে, তবু এমিরের কথা কানে যেতেই বলে উঠল, হ্যাঁ রে এমির, তা তোর কোনো গার্লফ্রেন্ড মানুষ বাদ দিয়ে ডগ ডেলিভারি করছে নাকি? আহা আইদিন ব্রো, এবার তুমি জানো আমি কি পরিমাণ অ্যানিমেল লাভার, আর আমার কাছে দুই নরখাদক ডগ থাকতে এরা। তখনই এমিরের চোখ বড় বড় হয়ে গেল। গলার শিরা জেগে উঠল, কারণ ওই পাগলা নেড়ি কুকুর তাদের দিকে তাকিয়ে আছে এমনভাবে যেন এক্ষুনি ছিঁড়ে খেয়ে ফেলবে। এমির থমথমে গলায় আইদিনের উদ্দেশ্যে বলে উঠল, আইদিন ব্রো, পালাও, নইলে আমাদের পরিদের সঙ্গে ফার্স্ট নাইট হওয়ার আগে এদের এদের লাঞ্চ হয়ে যাব। কথা শেষ করতে পারল না, তার আগেই দুটো কুকুর এমিরের উদ্দেশ্যে ঘেউ ঘেউ করতে করতে যেন এমিরের গায়ে উঠে যাবে। এই দেখে এমির এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে ও ড্যাডি গো। সোজা ছুট লাগালো। এই বলে সোজা ছুট লাগালো ভর দুপুরে রাস্তা দিয়ে। এদিকে আইদিন ভয় দৌড়াতে না পেরে ও মাই ডগ বলে এক লাফে খানবাড়ির শ্যাওলা জমা স্যাঁতস্যাঁতে পাঁচিল বেয়ে কোনো রকমে উঠে পড়ল। পা দুটো ঝুলে আছে, হাত দুটো কোনো রকমে আঁকড়ে ধরে আছে। এই পাঁচিল থেকে যদি পড়ে যায় এই নিরী কুকুরগুলোর মাঝে, তবে আর শরীরে এক ফোঁটাও মাংস থাকবে না। আইদিন ভয় ও অসহায় হয়ে হাসি টেনে কুকুরগুলোর দিকে তাকিয়ে বলে উঠল, হে হে বাবাডিস, তো তোমরা প্লিজ এখান থেকে বিদায় হও। ট্রাস্ট মি, আমি একজন শেফ, তোমাদের জন্য ভালো মিট রান্না করে দেবো। লিভ মি অ্যালোন প্লিজ। কিন্তু কুকুরগুলো নিচে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করেই যাচ্ছে। আইদিন এই দেখে ঠোঁট চেপে চোখ বন্ধ করে দোয়া পড়ে যাচ্ছে। কিছু মুহূর্ত চোখ খুলে সামনের দিকে তাকাতেই দেখলো খানবাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে আসছে এক রমণী, পরনে কালো বোরখা আর দুপুরের আলোয় যার শুধু দৃশ্যমান হচ্ছে চোখজোড়া পুরোই মাহিয়ার মতো, যা দেখে আইদিন যেন সব কিছু ভুলে গেল। ঠোঁটের কোণে ভেসে উঠল একরাশ অনুভূতি মেশানো প্রশান্তির হাসি। অজান্তেই বুকের মধ্যে বেজে উঠল হৃদস্পন্দন। বিড়বিড় করে বলে উঠল, হাই মাহিয়া, মিস সুগার ক্যান্ডি, আমার নীল সুন্দরী ফাইনালি। আইদিনের অস্থিরতা বেড়ে গেল। নিজের নির্লজ্জ চাঞ্চল্যতা আর স্থির রাখতে পারল না। উৎফুল্লতায় ওই রমণীর দিকে ফ্লাইং কিস ছুঁড়ে চিৎকার করে বলে উঠল। হাই সুগার ক্যান্ডি। সেই মুহূর্তে ওই রমণীর দিক থেকে ছুড়ে এলো পায়ের জুতো, এক মহিলা উচ্চ কণ্ঠস্বরের চিৎকারের সঙ্গে। হারামজাদা, দিন দুপুরে মায়ের বয়সী মহিলার সঙ্গে ফাজলামি হচ্ছে? পায়ের জুতোটা সোজা গিয়ে লাগলো আইদিনের মুখে, আর অমনি নিচে পড়ে যেতে গেল। ওর ওই পড়া দেখে কুকুরগুলোও ওইখান থেকে সরে গেল। তখনই মহিলা কণ্ঠস্বর আবারও চিৎকার করে বলে উঠল, নীল বাবা, বাইরে আয় তো তাড়াতাড়ি। আইদিন চোখ মুখ কুঁচকে বলে উঠল। অবাক হলো, এই কণ্ঠস্বর তো তার সুগার ক্যান্ডির না,
কেমন যেন মাথা ঘুরে গেল। অন্যদিকে এমির বুক উঁচু করে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেল। তবুও যেন কুকুরগুলো পিছুই ছাড়ছে না। পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে সামনে কিসের সঙ্গে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে রাস্তায় পড়ল। আচমকা এইভাবে পড়ায় বুঝতে পারল না কিসের উপর পড়ল। অমনি এক রমণীর কণ্ঠস্বর চিৎকার করে উঠল। ও মা গো, আমার পেট গেল। উফ আল্লাহ, শালা মহিষের বাচ্চা, চোখে দেখতে পারে না নাকি? এমির হুমড়ি কণ্ঠস্বরটা এমন চেনা চেনা লাগলো। রমণীর গলার কাছ থেকে মুখ সরিয়ে যখন তার চোখে চোখ রাখল, মুখে এক নির্লজ্জ হাসি ফুটে উঠল আর কপাল কুঁচকে বলে উঠল। ইউ? সামনের রমণী যেন বিশ্বাসই করতে পারছিল না। সে তার দুই হাত দিয়ে বারবার চোখ ডলতে লাগলো। সে ভুল দেখছে না তো? সে ভূত দেখছে না তো? না, সে তো ঠিকই দেখছে। সে চোখ মুখ কুঁচকে অবাক হয়ে চিৎকার করে উঠল। কুমিরের বাচ্চা, আপনি এখানে কি করছেন? এমিরের কানে যেন কিছুই যাচ্ছে না। তার ঠোঁটে কোণে শুধুই ফুটে আছে এক হাসি। সে আলতো করে ওই রমণীর চোখে হাত দিয়ে মৃদু স্পর্শে ঠোঁটের ওপর ঠোঁট রেখে বিড়বিড় করে বলে উঠল। আই মিসড ইউ টিকটিকির বাচ্চা। সেই মুহূর্তে জিনিয়া নিজের সব জোর দিয়ে এক ধাক্কা দিয়ে এমিরকে নিজের উপর থেকে সরিয়ে দিল। আবার চিৎকার করে বলে উঠল। হারামির বাচ্চা, সর এখান থেকে। এমির সঙ্গে সঙ্গে গিয়ে পড়ল রাস্তার পাশে ঘাসের উপর। তাদের এই অবস্থা দেখে মাহিয়া মুখ চেপে হেসে যাচ্ছে। মাহিয়াও প্রথমে অবাক হয়েছিল, সে কি সত্যি এমিরকে দেখছে? কিন্তু ভালো করে যাচাই করে বুঝলো এটা এমির। কিন্তু এমির এখানে কি করছে? তার মানে কি ওই লোকটাও এখানে এসেছে? মাহিয়ার হাসি কেমন যেন মিলিয়ে গেল। এর মধ্যে জিনিয়ার চিৎকার শোনা গেল। লুচ্চা বেটা, শুধু সুযোগ খুঁজে, মেরে তো থোবড়া চেঞ্জ করে দেব। জিনিয়া নিজের ঠোঁট মুছতে মুছতে চিৎকার করেই যাচ্ছে। আবার বলে উঠল। মাহি আপু, ওঠা না আমায়, দাঁত বের না করে। মাহি আপু, ওঠা না আমায় দাঁত বের না করে। উফ, এই কুমিরের বাচ্চা আমার পিঠটা শেষ করে দিল। মাহিয়া তখন নিজের ঘোর থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে জিনিয়াকে ওঠালো। এদিকে এমির দাঁত বের করে যেন সুখী মানুষের মতো মাথার নিচে দুই হাত রেখে শুয়ে জিনিয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন তার কানেই যাচ্ছে না কোনো কথা। জিনিয়া পিঠ ব্যথায় ও মা করতে করতে এমিরের পায়ে এক লাথি মেরে চিৎকার করে বলে উঠল। আমার ঠোঁট কি সরকারি? আজ তো তোর দেখ কি করি। লাথি খেয়ে এমিরের যেন হুঁশ ফিরে এলো। সঙ্গে সঙ্গে চোখ মুখ কুঁচকে গেল। সেও কপাল কুঁচকে হাত ভর দিয়ে উঠতে উঠতে বিড়বিড় করে বলে উঠল। এই মেয়ের মধ্যে কি গড রোম্যান্সের সিস্টেম এখন অ্যাক্টিভেট করেনি? কেমন কারেন্ট মারে! দুনিয়ায় এত মেয়ে থাকতে আমার এই রোমান্সিন মেয়ের প্রেমে পড়তে হলো। এর মধ্যে জিনিয়া পিঠে ব্যথায় উ আ করতে করতে রাস্তার পাশ থেকে একটা শুকনো গাছের ডাল তুলে এনে এমির উঠতে উঠতে ওর পেছনে মেরে জিনিয়া চিৎকার করে বলে উঠল। এই ইস্তানবুলের কুমিরের বাচ্চা, তুই এখানে কি করে আসলি? এমির ব্যথায় চোখ মুখ কুঁচকে হুম বলে চিৎকার করে উঠল। এই টিকটিকির বাচ্চা, আমি প্রাইভেট জেটে করে এসেছি, কিন্তু তুমি আমার প্রাইভেট পার্টসে কেন মারছো? ফ্রি পেয়েছো বুঝি? এই বলতে বলতে এমির নিজের পেছন ডলতে ডলতে মাহিয়ার দিকে তাকিয়ে বলে উঠল। হায় নীলপরি, তোমার জন্য তো একজন ওই পাগলা ডগিদের লাঞ্চ হয়ে গেছে মনে হয় এতক্ষণে। মাহিয়াও একটু হেসে এমিরকে সালাম দিল, কিন্তু শেষ কথাটার মানে না বুঝে বলে উঠল। শেষের কথাটা বুঝলাম না ছোট আঙ্কেল। জিনিয়ার রাগ এখন আসমানে, কিন্তু এমির সেদিকে না দেখে মাহিয়ার উদ্দেশ্যে বলে উঠল। আইদিন ব্রোকে ওই পাগলা ডগিগুলো হয়তো এতক্ষণে শেষ করে দিয়েছে। তাড়াতাড়ি গিয়ে দেখো তোমাদের ওই হন্টেড হাউসের সামনে, মানে তোমাদের ওই হাউসের সামনে পড়ে আছে হয়তো। কথাটা শোনা মাত্র মাহিয়া হতভম্ব হয়ে গেল। তারপর এমিরের কাছে সব কথা শুনে আর এক মুহূর্ত দাঁড়ালো না। মাহিয়া দুশ্চিন্তায় ছুট লাগালো হাউসের দিকে। মাহিয়ার পেছন পেছন জিনিয়াও ছুটতে যাবে, তার আগে এমির জিনিয়ার হাত টান দিয়ে একটু নির্লজ্জ হাসি দিয়ে বলে উঠল। বাই দ্য ওয়ে টিকটিকির বাচ্চা, আই মিসড ইউর লাথি সো মাচ। তুমি যদি যাও সামনের প্রাইভেট পার্টও তোমার জন্য ফ্রি করে দিতে পারি। কথাটা শোনা মাত্রই জিনিয়ার রাগে শরীর জ্বলে উঠল। এই ছেলে কি জীবনেও শুধরাবে না? রাগান্বিত চোখ মুখ দাঁতে দাঁত পিষে এমিরের চুল টেনে বলে উঠল। তবে রে দাঁড়া, তোর প্রাইভেট পার্সেন্টের যদি আজ 40 আর না পারি, তবে আমার নামও জিনিয়ানা। এরকম চুল টানায় এমিরের যেন কপাল কুঁচকে জান বেরিয়ে যাওয়ার মতো। জিনিয়া এমিরকে লাথি মারতে যাবে, ঠিক তখনই এমির জিনিয়ার চুল টেনে ধরে বিরক্ত হয়ে বলে উঠল। আরে ওখানে লাথি মারতে বলিনি,
ওখানে লাথি মারলে আমার বেবিসগুলো কোথায় যাবে টিকটিকির বাচ্চা? জিনিয়া এমিরের চুল যেন আরও জোরে টেনে ধরল। জিনিয়ার রাগ নিয়ন্ত্রণের বাইরে। দুজনের মধ্যেই ফাঁকা রাস্তায় এমন চুলোচুলি বেঁধেছে। হাল্লা জানে এই চুলোচুলি কত দূর চলে। এদিকে এই কাণ্ড, অন্যদিকে খানবাড়ির সামনে ওই পাঁচিলে হেলান দিয়ে আইদিনের পাশে বসে আছে নীল। ইমলা বেগম ডেকে নিয়ে এসেছেন নীলকে। নীল আইদিনকে দেখা মাত্রই অবাক হয়ে গেল। এখানে কি করছে? তারপর গতকালের কথা মনে পড়ে গেল। খুশবু বলেছিল কায়ান বিড়িতে এসেছে, তার মানে এরাও এসেছে। নীলকে ইমলা বেগম ঘটনা বলার পর সব পরিস্থিতি বুঝে ইমলা বেগমকে মার্কেটে পাঠিয়ে দেয়। আইদিনকে শোয়া থেকে উঠে বসিয়েছে নীল। আইদিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, তুমি হঠাৎ আমার আম্মুকে সিগন্যাল দিতে গেলে কেন? দেশে কি মেয়ে কম পড়েছে? আরে আমি কি করে জানবো ওটা আমার উডবি মাদারিন? আইদিন কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই কথাটা নিজের মধ্যে গিলেই আবারও বলে উঠল, আমি কি করে জানবো ওটা তোমার মম? আমি তো অন্য কাউকে সিগন্যাল দিতে চেয়েছিলাম, কিন্তু রং নাম্বার লেগে গেছে। এটা কি আমার দোষ? নীল সন্দেহ নিয়ে ভ্রু উঁচু করে একটু গম্ভীর স্বরেই বলে উঠল, প্রথমে যেন কে বলছিলে, আর তুমি কাকে সিগন্যাল দিতে চেয়েছিলে? আইদিন এত বেগকেলে পড়েছে তা বলার মতো না। শেষ পর্যন্ত কিনা অপু শাশুড়ির হাতে জুতোর বাড়ি খেয়েছে। খাবে নাই বা কেন? শাশুড়িকে ফ্লাইং কিস? ছি ছি, কী সব কাণ্ড করে ফেলেছে। সেট হওয়ার আগেই সব শেষ। আইদিন নীলের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, তার আগে এটা বলো, তোমার বোনের বয়ফ্রেন্ড নামক কোনো স্ট্যাম্প বসেনি তো? নীল অবাক হলো আইদিনের কথায়। আবার তার বোনের কথা কেন জিজ্ঞেস করছে? এবার কৌতূহল নিয়েই বলে উঠল, কেন? তোমার জানতে হবে কেন আমার বোনের বয়ফ্রেন্ড নামক স্ট্যাম্প আছে কিনা? তোমার বোনের বয়ফ্রেন্ড থাকলে আমার সমস্যা, তাই। কেন? তোমার কি সমস্যা আমার বোনের বয়ফ্রেন্ড থাকলে? অনেক জটিল সমস্যা। আমার বোন সুন্দরী, বয়ফ্রেন্ড থাকতেই পারে। তোমার কেন কোষ্ঠকাঠিন্য হচ্ছে? এই কোষ্ঠকাঠিন্যটা আবার কি? ওটাও এক ধরনের জটিল সমস্যা, যাদের হয় তারাই বোঝে, যাকে ইংলিশে বলা হয় কনস্টিপশন। নীলের এই কথাটা শোনা মাত্রই আইদিন চোখ মুখে বিরক্তির ভাব টেনে আঙুল দিয়ে নাক চেপে বলে উঠল, ওয়াকছি। এইসব বাদ দিয়ে এটা বলো, আমার বোনের পার্সোনাল লাইফ সম্পর্কে জানার এত ইন্টারেস্ট কেন? এর মধ্যেই নীল বলে উঠল। আইদিন কথাটা শোনা মাত্রই চুপসে গেল। কিছু মুহূর্ত চুপ করে রইল। হাতের তালু ঘেমে যাচ্ছে। এই ঠান্ডাতেও গরম লাগছে। কি বেগকেলে পড়ল সে? নীল আইদিনের এই ভাবসাব দেখে অবাক হচ্ছে। গলা বারবার খাঁকড়ে নরম কণ্ঠে গড়গড় করে বলে উঠল, আমার তোমার ভালো লাগে। আমি তোমার বোনকে ভালোবাসি। আমি জানি আমি একটা ইডিয়েট। আগে অনেক মেয়ে। কথাটা শেষ করতে পারল না নীল। গটগট করে তাকিয়ে পড়ল। আইদিন নিজের মুখে নিজে চর মেরে মনে মনে ভাবল, আর কি বলতে যাচ্ছিল এটা? আল্লাহ! আবার একটু ভেবে মনে মনে ভাবল, না, সে সত্যি কথাই বলবে। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবার বলে উঠল, আমার নামের আগে সাইলেন্ট প্লে বয় লেখা, কারণ আমি অনেক মেয়ের সঙ্গে ডেট করেছি। বাট বিলিভ মি, যেদিন থেকে জেনেছি সামথিং আই ফিল ফর মাই সুগার ক্যান্ডি, সেদিন থেকে সব কিছু বাদ দিয়েছি। আইদিনের এই অসহায় মুখখানা দেখে নীলের যে কঠিন পরিস্থিতি চলছে তার মধ্যেও মনে মনে হেসে উঠল। মানুষ ভালোবাসলে কি অবস্থাই না হয়। এত বড় একজন শেফ, সে কিনা এই স্যাঁতস্যাঁতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে তার বোনের জন্য আকুতি মিনতি করছে। নীল তার হাসি চেপে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সো হোয়াট? আমার বোন তোমাকে ভাতা দেবে না, দিলেও আমি হতে দেবো না। নীলের এই কথা শুনে আইদিন কটমট করে তাকিয়ে পড়ল। প্রথমে তো শাশুড়ি গেল, এরপরে নীলও যদি হাতছাড়া হয়ে যায় তবে গেল সব। তাই নিজের ওই কটমট চাহনি সরিয়ে মুখে হাসির রেখা টেনে বলে উঠল, তুমি হেল্প করলে আমি তোমার সামনে গিফটের ঝড় তুলে দেবো। নীল কথাটা শোনা মাত্রই ভ্রু কুচকে বলে উঠল, তোমার কি আমাকে দেখে এত ছোট লোক মনে হয় যে আমি আমার বোনকে নিয়ে ডিল করবো গিফটের জন্য? তোমাকে তো ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি তো দেখি সেই মনস্টার কায়ানের মতো। আমার কোনো... নীল বাক্য সম্পন্ন করতে পারল না। তার আগেই আইদিন গড়গড় করে বলে উঠল, One Ferrari, one penthouse, one Ducati exclusive bike. If you want anything more, I will give you everything. নীলের এবার সত্যিই নিজের হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছে। মাথাটা নিচু করে হেসে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নীল ক্যাজুয়াল ট্রাউজার প্যান্ট ঝাড়তে ঝাড়তে বসা থেকে উঠে আইদিনের দিকে হাত বাড়িয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলে উঠল, হাই ব্রাদার ইন ল, ওয়েলকাম টু খান ফ্যামিলি। আইদিনও প্রশান্তির হাসি হেসে নীলের হাতের সাহায্য নিয়ে উঠে দাঁড়িয়ে নীলকে জড়িয়ে ধরে বলে উঠল, Thank you, man. I really love your sister.
আই উইল ডু এভরিথিং ফর হার। নীল আইদিনের পিঠ চাপড়ে ব্যঙ্গ করে বলে উঠল। কুকুরের কামড় খেতেও রাজি? কথাটা শুনতেই আইদিন ঢোক গিলে বলে উঠল। ওটা স্কিপ করা যায় না? নীল কিছু বলতে যাবে, এর মধ্যেই দেখলো মাহিয়া হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে তাদের সামনে দাঁড়ালো। মাহিয়া আইদিনকে দেখা মাত্রই যে বুকের মধ্যে এক ঝড় উঠতে শুরু করলো, কিন্তু পাশে নীলকে দেখা মাত্রই থতমত খেয়ে গেল। মাহিয়াকে এরকম দুশ্চিন্তায় দেখা মাত্রই আইদিনও তড়িঘড়ি করে মাহিয়ার হাত ধরে বলে উঠল। সুগার ক্যান্ডি, হোয়াট হ্যাপেন্ড? এরকম হাঁপাচ্ছ কেন? কিছু হয়েছে? মাহিয়ার ভয়ে গলা শুকিয়ে গেল। এই লোক কি করছে? পাশেই তো তার ভাইয়া দাঁড়ানো, মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? এর মধ্যেই নীল ভ্রু উঁচু করে গলা খাঁকড়ি দিয়ে উঠল। ইশারা বুঝে আইদিন সঙ্গে সঙ্গে মাহিয়ার হাত ছেড়ে দিল। নীল নিজের ট্রাউজারের পকেটে হাত দিয়ে মাহিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। কি হয়েছে? এরকম হাঁপাচ্ছিস কেন? মাহিয়া কি বলবে? এমির যে বললো আইদিনকে কুকুরে কামড়েছে, এই তো দিব্যি ভালো আছে, নিজের ভাইয়ার সঙ্গে হাসাহাসি করছে। তার মানে মিথ্যা কথা বলা হয়েছে আমাকে। আর সে কোনো কিছু না ভেবে এইভাবে ছুটে এসেছে। মনে মনে নিজের উপর খুব রাগ হলো আইদিনের উপর। সে চোখ বড় বড় করে আইদিনের দিকে এক কঠিন দৃষ্টি দিয়ে নীলের উদ্দেশ্যে বলে উঠল। কিছু না ভাইয়া, আমাকে পাগলা কুত্তায় ছুটিয়েছে এইভাবে। মাহিয়া আইদিনের দিকে এক মুখের ঝামটি দিয়ে খানবাড়ির লোহার গেট পার করে ভেতরে চলে গেল। আইদিন অবাক হলো, তার দিকে তার সুগার ক্যান্ডি এইভাবে কেন দেখছে? মনে হচ্ছে যেন চোখ দিয়েই খুন করে দেবে। এর মধ্যে নীল পেছন থেকেই বলে উঠল। তুই একা ফেলে যা, জেনি না তোর সঙ্গে কে ছিল? মাহিয়া যেতে যেতে উচ্চস্বরে রাগ দেখিয়ে বলে উঠল। রাস্তায় এক গাধাকে পিটিয়ে সোজা করছে। মাহিয়ার কথা শুনে দুজনেই হতভম্ব, কিন্তু আইদিন বুঝতে পারছে না তাই নীল সুন্দরী কি সেদিনের ঘটনার জন্য এখনও রেগে আছে। আইদিন ভেবাচাকা খেয়ে নীলের উদ্দেশ্যে বলে উঠল। তোমার বোন আমার দিকে ওইভাবে কেন দেখছিল? মনে হচ্ছিল যেন আমায় খুন করবে। না, আশেপাশে তাকিয়ে দেখল নীল সামনের দিকে হেঁটে যাচ্ছে। আইদিনও কোনো কিছু না ভেবে পেছন পেছন হাঁটল। মিষ্টি বিকেলের আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন আদনান সাহেব বসে আছে টিভির সামনে। দুপুরে টিভি দেখতে দেখতে চ্যানেলগুলো অফ হয়ে গেছে। তারপর কেবিলওয়ালাকে খবর দেওয়া হয়েছে, কিছু মুহূর্ত আগেই এসেছে। ছাদে কেবিলের কানেকশন ঠিক করছে, আর নিচে চ্যানেল আসার অপেক্ষায় আদনান সাহেব টিভির দিকে তাকিয়ে আছে। পাশেই দাঁড়িয়েছিল জাহানারা বেগম। জাহানারা বেগম কৌতূহল নিয়ে বলে উঠল। কি ব্যাপার আপু, হঠাৎ টিভিতে এরকম হলো কেন? আরে তোরা স্নোবল থাকতো 2 দিন এরকম হয়েছে। 2 দিনে কেবলের লোক এসে ঠিক করে গেছে। আচ্ছা, কি জানি বাবা কি হয়। আচ্ছা, তোমায় চা দেই, দাঁড়াও। আদনান সাহেব মাথা নাড়লেন। এর মধ্যেই টিভির চ্যানেল চলে এসেছে। আদনান সাহেবের মুখে হাসি ফুটল। একাকিত্ব জীবনে এই টিভিই তার পরম বন্ধু। কেবিলের লোকটা উপর থেকে নেমে আসতে আসতে আদনান সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল। আদনান সাহেব একটু কঠিন সুরেই বলে উঠল। কি ঠিক করে দিয়ে যাও যে রোজ খারাপ হয়? এরপর খারাপ হলে কানেকশানে চেঞ্জ করে দেব। ঠিক আছে, আসতে পারো। কেবিলের লোকটা মাথা নাড়িয়ে তাড়াতাড়ি খানবাড়ি ছেড়ে বেরিয়ে গেল। সেখান থেকে মেন রোডে আসতেই তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়িটা যেই না এসে দাঁড়ালো, কেবিল কানেকশানের লোকটা নিজের ব্যাগ থেকে কাপা হাতে মার্সেলের দেওয়া রিদিয়াকে সেই বেনারসি শাড়ির প্যাকেটটা বের করে গাড়িতে বসা লোকটাকে দিয়ে দিল। এরপরই গাড়িটা শো বেগে সামনে থেকে বেরিয়ে গেল। আর এই লোকটা এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, যেন শরীরে প্রাণ ফিরে পেয়েছে। ঠিক এই সময় ঢাকার অন্য এক প্রান্তে সেই দিনে সেই ক্যাফেতে বসে আছে রিদিয়া আর মার্সেলো। আজ মার্সেলোর চেহারায় নেই তার চিরচেনা সেই মস্করা করা নির্লজ্জ ভাব, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। রিদিয়াও কপাল কুঁচকে তাকিয়েছে মার্সেলোর দিকে। মার্সেলো আজ কেমন জানি এদিক ওদিক করছে, চোখে মুখে এক ভয়ের রেখা। তার মধ্যে সেই তৃপ্তিকর ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না। এর মধ্যেই রিদিয়া কঠিন সুরে বলে উঠল। এখন কি আপনি এক্সপ্লেইন করবেন সব কিছু? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? মার্সেলোর কানে রিদিয়ার কথাগুলো যেতেই এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু করুণ সুরেই বলে উঠল। আমি সব কিছু তোমাকে এক্সপ্লেন করব, কিন্তু তার আগে আমায় একটা কথা বলবে নাইট স্প্যারো? কি কথা? ডিড ইউ বিলিভ মি? মার্সেলোর এই অসহায় দৃষ্টির প্রশ্নটা শুনে রিদিয়া থতমত খেয়ে গেল। রিদিয়া কি বলবে? তার কাছে আদেও এই প্রশ্নের জবাব আছে?
হ্যাঁ, লোকটা তাকে অনেকবার হেল্প করেছে, তার মানে এই না যে সে এই লোকটাকে পুরোপুরি বিশ্বাস করে। সবসময় কথার মধ্যে কেমন যেন রহস্য মেশানো থাকে। হয়তো লোকটা এরকমই। কিছুক্ষণ পর রিদিয়া মার্সেলোর কথার জবাব দিল। বিশ্বাস করার কোনো রিজন আমি খুঁজে পাই না, তবে বিশ্বাস করালে হয়তো বা বিশ্বাস করব। কি করলে তোমার বিশ্বাস অর্জন করতে পারবো নাইট স্প্যারো? আজ পর্যন্ত তোমায় যা বলেছি সব প্রুফ দেখিয়েছি, এরপরও তুমি আমাকে বিশ্বাস করো না? আচ্ছা, আপনি আগে বলেন, আপনি নাম বদলে আমার বাসায় কেন প্রস্তাব পাঠিয়েছেন? রিদিয়ার প্রশ্নে মার্সেলো এক গভীর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে কিছু মুহূর্ত পর একটু ভাবুক দৃষ্টিতে রিদিয়ার দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে উঠল। বিকজ আই লাইক ইয়োর মোর দ্যান এনিথিং নাইট স্প্যারো। আর যেই মেয়েকে আমি ভালোবাসি সে একজন তুমি। তোমার জন্য আমি এত দূর ছুটে এসেছি নাইট স্প্যারো। মার্সেলোর বলা প্রত্যেকটি শব্দ যেন রিদিয়া অবাক হলো। আমি জানি আমি যদি আমার সত্যি পরিচয় দিই তবে ওই আর্সেনালের পরিবার তোমার গ্র্যান্ডপার কানে আমার ব্যাপারে সব মিথ্যে বদনাম ছড়াবে, কারণ ওদের মতো মানুষেরা কখনোই কারোকে ভালো দেখতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? সেই কায়েনের কাছে খবর পৌঁছে গেছে। সে এখন তোমার সঙ্গে সঙ্গে আমারও ক্ষতি করা শুরু করে দিয়েছে। মার্সেলো আবার বলে উঠল। কথাটা রিদিয়ার কানে যেতেই চমকে উঠল। সে হতভম্ব হয়ে একটি উচ্চস্বরেই বলে উঠল। মানে ক্ষতি করা শুরু করে দিয়েছেন মানে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। কাল আমি ঠিক ওই কারণে তোমার গ্র্যান্ডপার সঙ্গে পুরো কথা না বলেই বেরিয়ে গেছি। আমার কোম্পানির অনেক বড় লস হয়ে গেছে নাইট স্প্যারো। রিদিয়ার মাথায় কিছুই ঢুকছে না, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। রিদিয়া যেন চমকে উঠছে বারবার। গতকাল রাতে বলা কায়েনের কথাগুলো মনে পড়ল। বুকের মধ্যে যেন কেউ ছুরি চালিয়ে দিল। রিদিয়া মনে মনে ভাবনার দেশে পাড়ি জমালো। সত্যি কি লোকটা তাকে এত পরিমাণ ঘৃণা করে? এত ঘৃণার কারণ কি? উনি কি সত্যিই ওনার বাগদত্তার মৃত্যুর জন্য আমাকে দোষী সাব্যস্ত করছে? আমার জীবনটা এইভাবে নরক বানিয়ে দিতে চাইছে? রিদিয়ার এই সব ভাবনার মাঝে মার্সেলো আবার বলে উঠল। বাট ট্রাস্ট মি নাইট স্প্যারো, এইসবে আমার কিছু যায় আসে না। আই জাস্ট ওয়ান্ট ইউ। আমি জানি তুমি আমাকে হয়তো ডিসলাইক করো না, কিন্তু তুমি যে আমাকে লাইক করো না এই সত্যিটাও আমার জানা আছে। রিদিয়া নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে এক সংকোচ আর অপরাধবোধ কণ্ঠে বলে উঠল। আপনি ঠিকই বলেছেন, তাই আপনার উচিত এসব বাদ দিয়ে ইস্তানবুলে ফিরে যাওয়া। আমার সংস্পর্শে এসে আপনার এত বড় ক্ষতি হয়েছে যে আমি আমার নিজের কাছেই হেরে যাচ্ছি। আমি নিজেকে প্রুভ করার জন্য বিয়েটা করতে চাই, তবে সেই বিয়ে আপনার সঙ্গে করা সম্ভব নয়, কারণ আমার জীবনে অনুভূতি আবেগ ঠিক মতো বোঝার আগেই সব কিছু শেষ হয়ে গেছে। যে আমাকে বিয়ে করবে সে এক রোবটের সঙ্গে বিয়ে করবে, কোনো অনুভূতিযুক্ত মানুষের সঙ্গে নয়। আর আদৌ আমি জানি না ওই নিকৃষ্ট লোকটা ঠিক আর আমার কি কি ক্ষতি করবে। রিদিয়া কথাগুলো শেষ করে এক গভীর নিঃশ্বাস ছেড়ে বলে উঠল। তাই আপনি ফিরে যান প্লিজ। আমি চাই না আমার জন্য আপনার আর কোনো ক্ষতি হোক। রিদিয়া এই বলে চেয়ার ছেড়ে উঠতে যাবে, ঠিক তখন মার্সেলো রিদিয়ার হাত ধরে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল। তোমার মনে হয় না তুমি যদি কোনো সাধারণ মানুষকে বিয়ে করো তবে তার লাইফটা হেল করে দিতে কায়ান দেবী আর্সেনাল এর 1 মিনিটের বেশি সময় লাগবে না? মার্সেলোর বাক্যে রিদিয়ার সারা শরীর ঠান্ডা হয়ে উঠল। চোখ বড় বড় করে তাকিয়ে পড়ল মার্সেলোর দিকে। মার্সেলো নরম কণ্ঠে বলে উঠল। নাইট স্প্যারো, আমিও একজন পাওয়ারফুল বিজনেসম্যান। এইসবের লসে আমার কিছু যায় আসে না। না তো কায়ান আমার সঙ্গে কি করলো সেই ব্যাপারে যায় আসে। আমার শুধু যায় আসে এই যে তুমি আমাকে প্রত্যাখ্যান করে চলে যাচ্ছ, এই যে আমাকে ইগনোর করছো। তুমি বিয়ে করতে চাও আর আমি তোমাকে চাই। সে যদি তুমি অনুভূতিহীন রোবট হও তবুও আমার তোমাকে চাই। আর তার থেকে বড় কথা, তোমার ফ্যামিলি কি কেউ কোনো সাধারণ মানুষ প্রোটেস্ট করতে পারে না ওই কায়ানের থেকে? সে তোমাদের ওই পুরনো ফ্যামিলির বিজনেসের ক্ষতি করার জন্যই উঠে পড়ে লেগেছে। রিদিয়া যেন মানতে পারছে না। সে কাপা কণ্ঠে বলে উঠল।
না না না, উনি এত নিচে নামতে পারে না। উনি কেন আমার ফ্যামিলির ক্ষতি করবে? আমি ওনার তো কোনো ক্ষতি করিনি, তবে কেন? তুমি কি ওই এলিফ মেয়েটার কথা ভুলে যাচ্ছ নাইট স্প্যারো, যে এখনও শুয়ে আছে হসপিটালের বিছানায়? তুমি কি ভুলে যাচ্ছ লাস্ট নাইট সে আমার কত বড় ক্ষতি করেছে? রিদিয়ার চোখ বড় বড় হয়ে গেল, যেন সব কিছুই অবিশ্বাস্য লাগছে তার কাছে। সে মনে মনে ভেবে উঠল, আর কত আর কত নিচে নামবে ওই লোকটা? যতই নিচে নামুক, আমার পরিবারের কোনো ক্ষতি করতে চাইলে আমি ওনাকে ছাড়বো না। রিদিয়ার চোখ মুখের রং বদলে গেল, যেন এই চোখে এখন রাগের আগুন জ্বলছে। এরপর ভারী কণ্ঠে বলে উঠল, আমার অনেক ক্ষতি উনি করেছে, কিন্তু আমার পরিবারের এক বিন্দু ক্ষতি করলে আমি ওনার শরীর থেকে তার দ্বিগুণ রক্ত ঝরাবো। কথাটা শোনা মাত্রই মার্সেলোর মাথা নিচু করে রইল, আর তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই পৈশাচিক কুটিল হাসি। এরপর আবার সেই হাসি মুখ বদলে কাতরতার ছায়া নামিয়ে বলে উঠল, আমি জানি তুমি পারবে নাইট স্প্যারো, আর কায়ানকে হারাতে গেলে তোমার পাওয়ার লাগবে, আর সেই পাওয়ার দেব আমি তোমায়। কিন্তু তুমি যদি... মার্সেলোর বাক্য সম্পূর্ণ করতে পারল না, তার আগেই রিদিয়া রুদ্র রূপ ধারণ করে বলে উঠল, ঠিক আছে, আমি রাজি। আপনি আমার নানাইয়ের সঙ্গে কথা বলেন। কথাটা শোনা মাত্রই মার্সেলো যেন মনে মনে যুদ্ধ জয় করে নিল। এরপরেই রিদিয়াকে বিশ্বাস জাগাতে বলে উঠল, আমি ওনার সঙ্গে অলরেডি ফোনে কথা বলে বিষয়টা মেকআপ করছি, নিজে গিয়েও কথা বলে আসবো। এই কথা শেষ করে মার্সেলো আবার বলে উঠল, আই থিঙ্ক তোমার ফোন, ল্যাপটপ সব ব্যাক করা, আমি তোমার জন্য নতুন ডিভাইস পাঠিয়ে দেব। রিদিয়া কথাটা বুঝতে না পেরে হতভম্ব হয়ে বলে উঠল, মানে এসব কি বলছেন? আই থিঙ্ক কায়ান তোমার ফোন, ল্যাপটপ সব বাক করেছে, সো আই জাস্ট নিড ইয়োর সেফটি। রিদিয়া আশ্চর্য হয়ে রাগে শরীর জ্বলে উঠল। এরপর দুজনে আরও কিছুক্ষণ কথা বলে ক্যাফে থেকে বেরোনোর সময় মার্সেলো নিখুঁতভাবে বলে উঠল, ক্যান আই ড্রপ ইউ মাই উডবি? কথাটা শোনা মাত্র রিদিয়ার বুকে ছ্যাদ করে উঠল। তার খুব বিরক্তি লাগলো, তবুও সত্যের মুখোমুখি হতে নিজেকে সামলে বলে উঠল, না, আমি একা যেতে পারবো। আচ্ছা, জোর করব না, কিন্তু কালকে কি আমার সঙ্গে একটা পার্টিতে অ্যাটেন্ড করতে পারবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড? কিসের পার্টি? আমার একজন বাংলাদেশে চেনা পরিচিত ইনভেস্টর, যদি যাও তবে আমায় একটু হেল্প হয়। আর 2 দিন পর তোমাকে এই ধরনের পার্টিতে অ্যাটেন্ড করতেই হবে, তাহলে এখন থেকেই প্রিপেয়ার করো, চিন্তা করো না, তার আগেই আমি তোমার গ্র্যান্ডপাকে ম্যানেজ করে নেব। কিছু মুহূর্ত চুপ থাকার পর রিদিয়া বলে উঠল, আপনি আমার জন্য এত কিছু করছেন, আমার ফ্যামিলির জন্য এত কিছু করছেন, তাহলে আমি আপনার জন্য এইটুকু করতে পারি? পেন্ট হাউসের নরম আলোয় ড্রেসিং মিররের সামনে দাঁড়িয়ে আছে কায়ান। গায়ে ঝকঝকে সাদা শার্ট, সাথে ডার্ক নাইট ব্লু টাক্সিডো প্যান্ট, গলায় গাঢ় মেরুন টাই, 2 হাত দিয়ে নট করে বেঁধে নিচ্ছে। সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে কৌলান উডের গভীর গন্ধ। চুলগুলো ব্যাক ব্রাশ করা। এরপর সে ধীর ভঙ্গিতে হাতের রিস্টওয়াচটা ঠিক করে নিল। সব কিছু হয়ে যাওয়ার পর ঠিক তখনই অ্যালেক্স এগিয়ে এসে টাক্সিডোর কোটটা তার কাঁধে পরিয়ে দিল। আয়নায় একবার নিজের দিকে তাকিয়ে মুখে বাঁকা হাসি দিয়ে কায়ান স্থির দৃষ্টিতে ঘুরে দাঁড়ালো। তখনই অ্যালেক্স বলে উঠল, স্যার, আপনি তো এই ধরনের পার্টিতে অ্যাটেন্ড করতে পছন্দ করেন না। কায়ান তাচ্ছিল্যের এক হাসি দিয়ে বলে উঠল। এরপর কায়ান আর দেরি না করে কিছুক্ষণের মধ্যে নিকোলাই ও তার বডিগার্ড সহ পৌঁছে গেল সেই গ্র্যান্ড বলরুম পার্টির সামনে। কালো রঙের লিমুজিন গাড়িটি থামতেই চারদিকের কোলাহল যেন হঠাৎ বহুগুণ বেড়ে গেল। কায়ানের দেহরক্ষী গাড়ির দরজা খুলে দিতেই সে নেমে দাঁড়ালো। পাপারাজিদের ফ্ল্যাশ একের পর এক ঝলসে উঠতে লাগলো। ক্যামেরার ক্লিক, উত্তেজিত গুঞ্জন, কৌতূহলী চোখ, সব মিলিয়ে যেন এক উন্মত্ত দৃশ্য। কায়ান কোনো দিকে না তাকিয়ে শীতল ও দৃঢ় পদক্ষেপে ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলো। তবুও তার প্রতিটি পদক্ষেপ যেন চারপাশের বাতাসকে ভারী করে তুলছিল। তার কানে স্পষ্ট ভেসে এলো নানা প্রশ্নের ঝড়। তবে কি আপনি মিস্টার কায়ানদেবের আসলান, যার জন্য বাংলাদেশের নাম্বার 1 ইনভেস্টর পার্টি থ্রো করেছে? আপনার এই নীলাভ চোখ জোড়া কি সত্যি নাকি লেন্স লাগানো?
আপনি কি এখনো সিঙ্গেল? আপনি নাকি গতকাল 1 ঘন্টার মধ্যে ঢাকায় কারফিউ করিয়েছিলেন? পাপারাজিদের এই সব উদ্ভট প্রশ্ন এড়িয়ে কায়ান চলে গেল ভেতরে। দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই যেন এক অন্য জগৎ, আভিজাত্যের ছোঁয়া। কায়ানের প্রবেশ যেন মুহূর্তেই সবার নজর কেড়ে নিল। তার গাম্ভীর্যে মোড়া সুদর্শন উপস্থিতি পার্টির আলোকে ম্লান করে দিল। নারী পুরুষ নির্বিশেষে অনেকেই তাকিয়ে রইল তার দিকে। এসবের মাঝেই একজন বয়স্ক লোক হাসতে হাসতে কায়ানের দিকে এগিয়ে আসতে আসতে বলে উঠল, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার আসলান। আপনি যে আমার পার্টিতে অ্যাটেন্ড করবেন আমি তো অবাক হয়ে যাচ্ছি। কায়ান ঠোঁটের কোণে হাসি টেনে হাত মেলাতে মেলাতে গম্ভীর স্বরে বলে উঠল, It's my pleasure. You throw a party for me, Mr. Khan. হোয়াই শুড নট আই মিস্টার আসলান? আপনি ফার্স্ট টাইম বাংলাদেশে এসেছেন, আর এই চান্সটা যদি মিস করি তবে কী করে হবে? ঝাড়বাতি সোনালি আলোয় দাঁড়িয়ে কায়ান ও মিস্টার খানের কথোপকথন ধীরে ধীরে আরও গম্ভীর সুর নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ভেতরে প্রবেশ করলো মার্সেলো আর রিদিয়া। রিদিয়ার হাত ধরে আছে মার্সেলো। মার্সেলোর পরনে কালো ট্যাক্সিডো আর রিদিয়ার পরনে গাঢ় নীল পাথরখচিত গাউনটি আলোয় ঝলসে উঠছিল, যেন গভীর সমুদ্রের বুক থেকে তুলে আনা রাত্রির অংশ বিশেষ। তার বাদামি চুলগুলো আলগা খোপায় বাঁধা, কিছু চুলের লক্স নরমভাবে গলার কাছে নেমে এসেছে। গাউনের আধখোলা পিঠ আর উন্মুক্ত গলার অংশ ঝাড়বাতির আলোয় এমনভাবে দীপ্ত হচ্ছিল যে উপস্থিত বহু দৃষ্টি একসঙ্গে সেদিকে আটকে গেল। কায়ানের চোখও থেমে গেল সেখানে। নিকোলাইয়ের দৃষ্টি অনুসরণ করলো সেই পথ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তারপর কায়ানের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক বাঁকা, সংযত অথচ অর্থপূর্ণ হাসি। সে চোখ সরিয়ে নিল, কিন্তু সেই এক মুহূর্তেই যেন অনেক কথা বলে ফেলেছে। এই সময় মিস্টার খান হালকা বিস্ময় ও উচ্ছ্বাস মেশানো সুরে বলে উঠল, ও, তার মানে উনি হলেন মার্কো রোমানি। সবসময় নিজেকে হাইডেন রাখতেন আর ডিল করতে সবসময় নিজের সেকেন্ড অ্যাসিস্ট্যান্টকে পাঠাতেন, বাট আজ উনি নিজেই এই পার্টি অ্যাটেন্ড করলেন। হোয়াট এ লাকি ডে ফর মি। দুইজন তুস্কের বিজনেস টাইকুন আমার এই পার্টিতে। উনি বলেছিলেন ওনার ফিয়ান্সকে নিয়ে পার্টি অ্যাটেন্ড করবেন। মাশাআল্লাহ, এত সাক্ষাৎ আসমানের পরী। শেষ শব্দগুলো যেন কায়ানের কানে ধাতব শব্দের মতো আঘাত করল। কায়ানের ভ্রু কুঁচকে গেল। মিস্টার খান কায়ানকে ভদ্রতার সঙ্গে বলে উঠলেন, প্লিজ মিস্টার আসলান, আপনি পার্টি এনজয় করুন, আমি একটু ওনাদের ওয়েলকাম করে আসি। এই বলে মিস্টার খান চলে যেতেই কায়ানের পেছন থেকে নিকোলাই বলে উঠল, সো এই কারণেই তুই পার্টি অ্যাটেন্ড করেছিস, রাইট? সো দে আর এঙ্গেজ নাও। কাই, ডোন্ট ক্রিয়েট এনি সিন হিয়ার। কায়ান নিজের গলার টাই লুজ করতে করতে সামনে থাকা ওয়েটারের হাত থেকে ড্রিঙ্ক নিয়ে নিল। তীক্ষ্ণ চোয়ালের কঠিন দৃষ্টি নিকোলাইয়ের দিকে ছুঁড়ে বলে উঠল, Why should I do that? ওদিকে মিস্টার খান মার্সেলো আর রিদিয়াকে ওয়েলকাম করার পর রিদিয়ার নজরে যখন কায়ান পড়ল, রিদিয়ার রাগে শরীর জ্বলে উঠল। রিদিয়া ফিসফিস করে মার্সেলোকে দৃঢ় কণ্ঠে বলে উঠল, উনি এখানে কি করছে?